ওয়েলকাম। আজকে ক্লাস নাম্বার 24। তোমরা সবাই জানো যে আমাদের গতদিনে ক্লাসটা করতে করতে হঠাৎ পাওয়ার কাট হলো, যার কারণে আমাদের ক্লাসটা করাপ্ট হয়ে গিয়েছিল। সেই জন্য আজকের এই ক্লাসে আমি টোটাল হিউম্যান ডিজিজ টোটাল যে হিউম্যান ডিজিজের যে চ্যাপ্টারটা রয়েছে, সেই হিউম্যান ডিজিজ চ্যাপ্টার টোটাল কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে? তোমরা যারা ক্লাস করেছিলে তারা প্রথম থেকে দেখতে থাকবে, একটুখানি কেটে কেটে যতদূর হয়েছে দেখে নেবে। বাকিটা এই ক্লাসের মধ্যে, একটা ক্লাসের মধ্যে টোটাল পার্টটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো ক্লাসটা লেন্দি হতে পারে, একটু ফাস্ট ফরওয়ার্ড করে এবং প্লে করার জন্য না 1.5x দেখবে। 1.5x মানে 1.5 গুণ স্পিডে দেখবে, তাহলে দ্রুত দ্রুত দেখাও হয়ে যাবে, সাথে নোট তৈরিও হয়ে যাবে। ঠিক? তাহলে চলো 1 মিনিট দেখে নিই আমি ক্লাসের রেকর্ডটা বসালাম কিনা। 1 মিনিট। হ্যাঁ, ইট ইজ রেকর্ডিং। ইয়েস। চলো, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিনা হিউম্যান ডিজিজ, হিউম্যান ডিজিজেস, মানব রোগ। বাংলাতে বলবো মানব রোগ। আমরা যখন মানব রোগের কথা বলছি, ডিজিজের কথা যখন আমরা বলছি, তো ডিজিজকে যদি আমি ভাঙি দুটো শব্দ পাবো। একটা হলো ডিস, আর একটা হলো ইজ। ডিস মানে বোঝো তো, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ ডিস কথার অর্থ হচ্ছে নট। আর ইজ কথার অর্থ কি? ইজ কথার অর্থ হচ্ছে কমফোর্টেবল। কমফোর্টেবল, কমফোর্টেবল অর্থাৎ, তাহলে ডিজ ইজ মানে কি? ডিজিজ মানে when you feel not comfortable, যখন তুমি কমফোর্টেবল ফিল করবে না, তখনই তার মানে বুঝতে হবে যে ইউ হ্যাভ আ ডিজিজ। ওকে, কমফোর্টেবল, কমফোর্টেবল। তাহলে ডিজিজ কথার অর্থই হচ্ছে, এর মধ্যে রয়েছে যে নট কমফোর্টেবল, আমি কমফোর্টেবল নয়। এবার যখন আমরা ডিজিজের কথা বলছি, যখন আমরা ডিজিজের কথা বলছি, তো ডিজিজকে ক্লাসিফাই করলে দুই ধরনের ডিজিজ আমরা দেখতে পাবো। এক তো দেখতে পাবো যে কিছু কিছু ডিজিজ আছে যেগুলো মানুষ জন্মের সময় নিয়ে জন্মায়, আর কিছু কিছু ডিজিজ আছে অর্জিত রোগ, মানুষ অ্যাকোয়ার করে তার লাইফস্টাইলের মাধ্যমে, তার যে পরিবেশের মধ্যে সে বড় হচ্ছে, যে যে খাবার সে খাচ্ছে, তো বিভিন্নভাবে তার লাইফস্টাইল, তার হ্যাবিট, এগুলোর মাধ্যমে মানুষ কিছু রোগ নিজের শরীরে ধীরে 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 অর্জন করে। তাহলে রোগ হচ্ছে দুই প্রকার, একটা জন্মজাত রোগ আর একটা অর্জিত রোগ। তাহলে ডিজিজকে সবার প্রথমে আমরা ভাগ করলাম জন্মজাত রোগ, যেটাকে বলে কনজেনিটাল ডিজিজ। লেখো কনজেনিটাল, কনজেনিটাল ডিজিজ, কনজেনিটাল ডিজিজ। আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ। অ্যাকোয়ার্ড ডিজিজ মানে অর্জিত রোগ। অ্যাকোয়ার্ড ডিজিজ মানে যে রোগটা আমরা আমাদের লাইফস্টাইলের মাধ্যমে অর্জন করে থাকি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, লেখো জন্মজাত রোগ, জন্মজাত রোগ। আর এটা হচ্ছে অর্জিত রোগ, অর্জিত রোগ, অর্জিত রোগ। ক্লিয়ার হলো? বেশ। এবার একটা কথা, যে জন্মজাত রোগের কোনো ক্লাসিফিকেশন ফার্দার করার দরকার নেই। কয়েকটা জন্মজাত রোগ আছে, সেগুলো নিয়ে আমাদের আজকের ক্লাসে আলোচনা হবে, যেটা ফ্রিকোয়েন্টলি এক্সামিনেশনে জিজ্ঞেস করা হয়, যেখান থেকে কোয়েশ্চেন। এবার আমাদের অ্যাকোয়ার্ড ডিজিজ, যেটা আমরা অর্জন করি আমাদের লাইফস্টাইল বা আমাদের হ্যাবিটের মাধ্যমে, সেই রোগকে না দুটো ভাগে ভাগ করে আলোচনা করব আমরা। একটা হচ্ছে সংক্রামক রোগ, একটা অসংক্রামক রোগ। মানে যে রোগগুলো সংক্রামিত হয়, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজনের হয়, এটা সংক্রামক রোগ। আরেকটা আছে কি, যে নন নন কমিউনিকেবল, যে অসংক্রামক, যে একজনের থেকে সেটা আরেকজনের যাবে না। তাহলে অ্যাকোয়ার্ড ডিজিজ দুই প্রকার হবে। একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ। আর একটা হচ্ছে নন কমিউনিকেবল, নন কমিউনিকেবল ডিজিজ। দুই ধরনের রোগ রয়েছে। একটা হচ্ছে সংক্রামক রোগ, সংক্রামক রোগ।
আর একটা হচ্ছে অসংক্রামক 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 রোগ। ঠিক আছে, হলো? বেশ, এই পর্যন্তর পর আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেমন এখানে আমি একটা নোট করি যে এই যে যে রোগগুলো হচ্ছে, অর্থাৎ যেগুলো অ্যাকোয়ার্ড ডিজিজ, এই অ্যাকোয়ার্ড ডিজিজের ক্ষেত্রে আমরা দেখব যে মানুষ যখন তার শরীরে কোনো রোগ অর্জন করছে বা মানব শরীরে যখন কোনো রোগ আসছে, সেটা প্রকৃতি থেকে কোনো না কোনো ভেক্টরসের মাধ্যমে, কোনো না কোনো বাহকের মাধ্যমে আমাদের শরীরে এসে প্রবেশ করছে। তাহলে রোগের বাহক হিসেবে কারা কারা কাজ করে এটা আমাদের জানতে হবে। তাহলে একটা ছোট্ট ফুটনোট তোমরা লিখে নাও যে ভেক্টরস অফ ডিজিজেস, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিজগুলো হচ্ছে তার কিছু ভেক্টরস আছে, তার কিছু বাহক আছে। ভেক্টরস কথার বাংলা অর্থ হচ্ছে বাহক, অর্থাৎ রোগের বাহক, কার দ্বারা কোন রোগ পরিবাহিত হয়, এখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করে। তাহলে ভেক্টরস অফ ডিজিজ বলতে আমরা চারটে জিনিসের নাম জানবো। এক হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদের শরীরে রোগ হয়, যেটাকে আমরা বলি জীবাণু। জীবাণু। দুই নম্বর আছে হচ্ছে ভাইরাস, ভাইরাসের মাধ্যমে আমাদের শরীরে, যার নাম হচ্ছে বিষাণু। বিষাণু, হ্যাঁ। আর তিন নাম্বার হচ্ছে কিনা প্রোটোজোয়া, প্রোটোজোয়া, প্রোটোজোয়া। আর একটা হচ্ছে প্রোটোজোয়াকে প্রোটোজোয়াই বলে। আর একটা হচ্ছে ফাঙ্গাস বা ফাঙ্গাই, ফাঙ্গাস বা ফাঙ্গাই মানে ছত্রাক। তো এদের মাধ্যমে আমাদের শরীরে রোগ হয়। তাহলে এরা হচ্ছে রোগের বাহক, অর্থাৎ ভেক্টরস অফ ডিজিজ। ওকে, আমরা ফার্দার আগে বাড়ার আগে আমরা ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা তিনটি রোগের কথা জানবো। ঠিক আছে, চলো এটুকু মুছে দিচ্ছি, সুন্দর করে নোট করে নাও। নাও, বিষয়টা হচ্ছে যে আমরা তিন ধরনের রোগের কথা একটু জেনে নিই শুরুতে, বাকি তারপর আমরা আলোচনায় যাচ্ছি। যেমন একটি রোগ আছে মিনামাটা, যা পরীক্ষায় ফ্রিকোয়েন্ট জিজ্ঞেস করা হয়। মিনামাটা ডিজিজ, মিনামাটা ডিজিজ। মিনামাটা ডিজিজ কিসের জন্য হয়? মিনামাটা ডিজিজ হয়, মনে করো যে সমস্ত জল পারদ দ্বারা, মার্কারি দ্বারা পলিউটেড, অর্থাৎ যে জলের মধ্যে প্রচুর পরিমাণে মার্কারি রয়েছে, পারদ রয়েছে, সেই সমস্ত জলের যে জীব রয়েছে, মৎস্য রয়েছে, মাছ রয়েছে, সেই মাছ যদি আমরা কেউ খাই, তাহলে সেই মাছের মাধ্যমে কিন্তু মাছ একটা ভেক্টর হিসেবে আমাদের শরীরে এই মিনামাটা ডিজিজটা নিয়ে আসে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাই লেখো যে এই মিনামাটা ডিজিজ কেন হয়? যখন জলের মধ্যে ওয়াটার হ্যাভিং ওয়াটার হ্যাভিং মার্কারি, ওয়াটার হ্যাভিং মার্কারি অর্থাৎ এইচজি, ওয়াটার, যে জলের মধ্যে মার্কারি রয়েছে, সেই মার্কারিযুক্ত জলের যে মাছ বা কোনো যদি কিছু আমরা ভোজন করি, তাহলে তার মাধ্যমে হবে। তাহলে এর ভেক্টরসটা কি হলো? এর ভেক্টর হলো কে? এই ডিজিজের ভেক্টর হলো ফিশ। এই ডিজিজের ভেক্টর হলো ফিশ, মাছের মাধ্যমে মানবের শরীরে প্রবেশ করে। এখান থেকে একটা পয়েন্ট জিজ্ঞেস করা হয়, পরীক্ষাতে জিজ্ঞেস করে যে স্প্রেডেড ফ্রম, এটা কোত্থেকে এই রোগটা ছড়িয়েছিল। মনে রাখবে, মিনামাটা ডিজিজ সর্বপ্রথম ছড়িয়েছিল জাপান থেকে। কোথা থেকে? জাপান থেকে, স্প্রেডেড ফ্রম জাপান। ওকে, নেক্সট আর একটা রোগ হচ্ছে, সেটাকে বলা হয় ইটাই ইটাই, ITAI, ইটাই ইটাই, ইটাই ইটাই ডিজিজ। হ্যাঁ, ইটাই ইটাই ডিজিজ। তো ইটাই ইটাই ডিজিজটা কিসের জন্য হয়? এটা ক্যাডমিয়ামের উপস্থিতিতে হয়। ঠিক আছে, ক্যাডমিয়াম, তাহলে লিখে রাখো কজড বাই ক্যাডমিয়াম। তাহলে ক্যাডমিয়ামের দূষণের ফলে যে রোগ আমাদের হয় সেটা হচ্ছে ইটাই ইটাই ডিজিজ হয়। ওকে, ইটাই ইটাই ডিজিজ। এখান থেকে একটা কথা, ক্যাডমিয়াম যখন পেলে, তো ক্যাডমিয়াম সম্পর্কে মনে রাখবে যে ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম ইজ ইউজড, cadmium is used as a নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসাবে কাজ করে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসাবে কাজ করে। ওকে, আচ্ছা, 3 নম্বর রোগ হচ্ছে কি না ব্ল্যাকফুট ডিজিজ। 3 নম্বর রোগ হচ্ছে ব্ল্যাকফুট, ব্ল্যাকফুট ডিজিজ। তো ব্ল্যাকফুট ডিজিজটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। আমরা
আর্সেনিক যুক্ত জল যদি পান করি দীর্ঘ সময় ধরে, তাহলে এই ব্ল্যাক ফুট ডিজিজ আমাদের হবে। তাহলে লেখো যেটা কজড বাই আর্সেনিক, আর্সেনিকের দূষণের ফলে আমাদের এই ব্ল্যাক ফুট ডিজিজটা হয়ে থাকে। গেল। এবার আমরা আসবো আমরা যে ছকটা শুরুতে করেছিলাম, ডিজিজকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা কনজেনিটাল ডিজিজ, একটা অ্যাকোয়ার্ড ডিজিজ। তো সেই কনজেনিটাল ডিজিজ অর্থাৎ জন্মজাত যে রোগ, সেই জন্মজাত রোগগুলো নিয়ে এবার আমরা একটু আলোচনা করব। ওকে, 1 মিনিট আমি একটু দেখি, আছে আমার চশমাটা পরে নিয়ে চোখে প্রবলেম হচ্ছে। ওকে, দাঁড়াও। তাহলে আসো, এবার খাতার মধ্যে হেডিং লাগাও, কনজেনিটাল ডিজিজ, কনজেনিটাল ডিজিজেস, বহু বচন করো, কনজেনিটাল ডিজিজেস। তো কনজেনিটাল ডিজিজের মধ্যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমরা আলোচনা করব। দেখো, কনজেনিটাল ডিজিজ বা জন্মজাত রোগ, এই জন্মজাত রোগ মানে যেটা মানব, হ্যাঁ, জন্মের সময় নিয়ে জন্মায়। কিভাবে হয়? যখন জন্মের সময় যদি কোনো শিশুর অর্গান কোনোটা ঠিকঠাক ডেভেলপড না হয়, তাহলে এই রোগ হয়। তাহলে লিখে রাখো, কজড বাই, কজড বাই undeveloped, undeveloped, caused by undeveloped organ in time of, in time of birth। জন্মের সময় যদি আমাদের অর্গানগুলো ঠিকঠাক ডেভেলপড না হয়, তাহলে এই কনজেনিটাল ডিজিজগুলো হয়। কনজেনিটাল ডিজিজের মধ্যে সবার প্রথম যে রোগটাকে নিয়ে আমরা আলোচনা করব, যেটা পূর্বেও আমরা ক্লাসে আলোচনা করেছি, সেটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। একটু মনে করার চেষ্টা করো তো, ব্লু বেবি সিনড্রোমটা কিসের জন্য হয়? আমরা এটা যখন হার্ট পড়েছি, তখন হার্টের মধ্যে কিন্তু এই আলোচনাটা হয়েছে, ব্লু বেবি সিনড্রোম। দেখো, ব্লু বেবি সিনড্রোম হওয়ার জন্য এই আমাদের হার্ট, ঠিক আছে, এই হার্টের মাঝ বরাবর, হার্টের এটা লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার। তো লেফট হেমিস্ফিয়ার রাইট হেমিস্ফিয়ারের মধ্যে এই হার্ট দুটোকে ভাগ করে যেটা পার্ট, সেটাকে বলা হয় সেপ্টাম। সেটাকে কি বলে? সেপ্টাম বলে। এই সেপ্টাম হার্টের পিওর ব্লাড আর ইমপিওর ব্লাড, এই দুটোকে, পিওর ব্লাড এবং ইমপিওর ব্লাড, এই দুটোকে কি করে আলাদা করে রাখে সেপ্টাম, একটা বাউন্ডারি, বর্ডার। যদি কোনো শিশুর সেপ্টাম আনডেভেলপড থাকে, তাহলে কি হবে? সে ভ্রূণ অবস্থায়, তার যখন সে মাতৃগর্ভে রয়েছে, তার যখন এই সেপ্টামটা আনডেভেলপড হবে, তখন কি হবে? দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত মিলেমিশে যাবে, যার কারণে শরীর কি হয়ে যাবে? একটু নীলাভ হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। তাহলে লিখো যে কজড বাই, দিস ডিজিজ ইজ কজড বাই undeveloped, undeveloped, undeveloped septum, undeveloped septum of heart। হার্টের যে সেপ্টাম, সেটা আনডেভেলপড হলে এই অবস্থাটা হয়। এখানে কি হয়? হিয়ার, এখানে
পিওর অ্যান্ড ইমপিওর, পিওর অ্যান্ড ইমপিওর ব্লাড মিক্সড আপ। এখানে পিওর ব্লাড আর ইমপিওর ব্লাড কি হয়, মিক্সড আপ হয়ে যায়, মিলে মিশে যায়, মিশ্রিত হয়ে যায়। এবার এই ডিজিজ হলে দেখো, এই ডিজিজ হওয়ার কারণ কি, এই ডিজিজ হওয়ার কারণ হচ্ছে কোনো শিশু যখন মাতৃগর্ভে থাকে আর সেই সময় মা যদি নাইট্রেট যুক্ত পানীয় পান করে, সেটা জল হতে পারে বা অন্য কিছু, সেটা যদি পান করে তাহলে সেই নাইট্রেট আমাদের এই সেপ্টামকে ডেভেলপ হতে দেয় না। তাহলে লিখে রাখো যে দিস ডিজিজ caused by the consumption of water with nitrate। যে জলে নাইট্রেট রয়েছে সেই নাইট্রেট যুক্ত জল পান করলে কিন্তু এই সেপ্টাম ডেভেলপড হয় না, তখন এই ব্লু বেবি সিনড্রোম রোগটা হয়। ওকে, বেশ, নেক্সট রোগে চলে আসো। 2 নম্বর রোগ, 2 নম্বর জন্মজাত রোগ, সেটা হচ্ছে লিনফেল্টার সিনড্রোম। লিনফেল্টার সিনড্রোম। দেখো, লিনফেল্টার সিনড্রোম মানে কি, আমাদের এটা বোঝার আগে আর একটা জিনিস আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিই। আমাদের শরীরে, মানব শরীর 23 জোড়া 23 পেয়ার্স ক্রোমোজোমস 23 জোড়া ক্রোমোজোম দিয়ে আমাদের সমগ্র শরীর তৈরি হয়েছে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া মানে 46 পিস, 23 জোড়া মানে 46 পিসেস ক্রোমোজোমস দিয়ে আমাদের সমগ্র শরীর তৈরি হয়েছে। এর মধ্যে 22 পেয়ার্স ক্রোমোজোম ফর আদার পার্টস অফ বডি, আমাদের বডির বিভিন্ন অন্যান্য অঙ্গন জন্য এই 22 পেয়ার কাজ করে। কিন্তু আমাদের শরীরে 23rd পেয়ার অর্থাৎ 23তম যে ক্রোমোজোমের জোড়া, সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, যে একটা একটা বেবি ছেলে হবে কি মেয়ে হবে সেটা ডিপেন্ড করে এই 23তম ক্রোমোজোমের ওপরে। এবার দেখো, এই 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম, এরা হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম। আর 23তম জোড়া এই সেক্স ক্রোমোজোম মেলদের জন্য আর ফিমেলদের জন্য আলাদা হয়। মেলদের জন্য হয় এক্স ওয়াই আর ফিমেলদের জন্য হয় এক্স এক্স। অর্থাৎ একটা ফিমেল বডিতে 46 পিস ক্রোমোজোমই এক্স এক্স ক্রোমোজোম, আর একটা মেল বডিতে এই 46টি ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স আর ওয়াই। হ্যাঁ, এক্স এক্স বাকিদের জন্য এবং এক্স আর ওয়াই থাকবে, তার মানে এটা বলতে পারি এক্স ওয়াই। মেল বডি এক্স ওয়াই, ফিমেল বডি এক্স এক্স। ক্লিয়ার হলো? এবার এই ক্ষেত্রে কিছু কিছু ডিজিজের কথা আমরা পড়বো, যেমন লিনফেল্টার সিনড্রোম আমরা এখানে দেখলাম, টার্নার সিনড্রোম আমরা দেখবো, ডাউন সিনড্রোম দেখবো, পাটাও সিনড্রোম দেখবো। এরকম বহু সিনড্রোম রয়েছে, বহু। কিন্তু সব সিনড্রোম আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এই দীর্ঘ বছরগুলোতে, সেই জায়গাগুলোকে আমরা পড়বো। বাকি তোমরা যদি চাও তোমরা গুগল করে দেখে নিতে পারো, বিভিন্ন ধরনের ডিজিজ সেখানে রয়েছে। তাহলে এবার আসো, লিনফেল্টার সিনড্রোমটা আসলে কি। দেখো, লিনফেল্ডম সিনড্রোম মানে হচ্ছে যে পুরুষ দেহে কিন্নর স্বভাব, অর্থাৎ একটা পুরুষের দেহটা পুরুষ, কিন্তু তার মধ্যে কিন্নর স্বভাব রয়েছে। কিন্নর মানে আমরা বুঝি পুরুষ দেহে কিন্নর স্বভাব, কিন্নর মানে ট্রান্সজেন্ডার। হ্যাঁ, ট্রান্সজেন্ডার, ঠিক আছে। সেই ট্রান্সজেন্ডার অর্থাৎ ছেলে ট্রান্সজেন্ডার আর মেয়ে ট্রান্সজেন্ডার, দুই ধরনের হয়। তাহলে লিনফেল্টার সিনড্রোম যারা আছে সেটা পুরুষ দেহে কিন্নর স্বভাব,
পুরুষ দেহে ট্রান্সজেন্ডারের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই। তাহলে লিনফেল্ডার সিনড্রোম মাথায় রাখবে এটা শুধুমাত্র মেল বডিতে ফাউন্ড করা যায়। তাহলে লিখো ফাউন্ড অনলি ইন মেল, এটা শুধুমাত্র মেলদের মধ্যে দেখা যায় লিনফেল্ডার সিনড্রোম। এখানে কি হয় বোঝার চেষ্টা করো, আমাদের যে 23rd পেয়ার, 23rd পেয়ার অর্থাৎ এই পেয়ারের ক্রোমোজোম যেটা রয়েছে, ঠিক আছে, 23তম ক্রোমোজোমে একটা ছেলের দেহে, একটা মেল বডিতে কি থাকবে না এক্স ওয়াই ক্রোমোজোম থাকবে, এক্স ওয়াই ক্রোমোজোম থাকবে। কিন্তু ঘটনা যেটা ঘটে এই লিনফেল্ডার সিনড্রোম হলে এই 23তম ক্রোমোজোমে একটা ক্রোমোজোম বৃদ্ধি পেয়ে যায়, এটা হয়ে যায় এক্স এক্স ওয়াই। তাহলে নর্মাল কি, যে নর্মাল থাকা উচিত এক্স ওয়াই, কিন্তু এই সিনড্রোম হলে সেই ক্রোমোজোমের সংখ্যা একটা বেড়ে যায়, একটা বেড়ে গিয়ে হয়ে যায় এক্স এক্স ওয়াই। এই যে আলাদা করে একটা এক্স আসলো, যার কারণে এই এক্স তার সেই পুরুষের মধ্যে একটা ফিমেল ক্যারেক্টারিস্টিক্স ঢুকিয়ে দেবে, এই এক্সট্রা এক্স। বোঝা গেল? তাহলে এখান থেকে মাথায় রাখতে হবে যে লিনফেল্টার সিনড্রোম যদি হয়, তাহলে লিনফেল্টার সিনড্রোমে টোটাল ক্রোমোজোমের সংখ্যা কত হবে? সাধারণ মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা 46 হলে যেহেতু এদের 23তম ক্রোমোজোমের পেয়ারে একটা এক্স ক্রোমোজোম বৃদ্ধি পাবে, সেই কারণে এদের টোটাল ক্রোমোজোমের সংখ্যা হয়ে যাবে 47। বোঝা গেল? তাহলে একটু লিখে রাখো যে ইন দিস ডিজিজ মেল হ্যাজ 3 chromosomes, 3 chromosomes in 23rd pairs, 23rd pair chromosome, অর্থাৎ 23rd পেয়ার ক্রোমোজোমের মধ্যে 23তম ক্রোমোজোমের মধ্যে 3টি ক্রোমোজোম দেখা যায়, যার কারণে এটাকে বলা হয় it is also called so it is also called 23rd pair trisomy, 23rd pair ট্রাইসমি। হ্যাঁ, 23rd পেয়ার ট্রাইসমি ডিজিজ এটাকে বলা হয়ে থাকে। ওকে, তাহলে এইখানে এরকম হলে কি হয়, মেল হ্যাভিং দিস ডিজিজ, behaves like a female, ওকে, এটা মেয়েদের মতন আচরণ করবে। এরা কোনো রিপ্রোডাকশনে অংশগ্রহণ করতে পারবে না। দে ডু নট পারফর্ম রিপ্রোডাকশন, এদের রিপ্রোডাকশনে পারফরমেন্স হবে না। ওকে, আর কি, যে এদেরকে সুপার মেলও বলা হয়। দে আর অলসো কল্ড সুপার মেল বলা হয়, সুপার মেলও এদেরকে বলা হয়। হ্যাঁ, গেল। তাহলে ছেলেদের দেহে কিন্নর স্বভাব, মেল ট্রান্সজেন্ডার যেটাকে আমরা বলছি, তাহলে মেল ট্রান্সজেন্ডার কে রোগটার নাম কি না লিনফেল্টার সিনড্রোম। ওকে, বুঝে গেল? ভেরি গুড। এবার আসো 3 নম্বরে যাই। চলো, 3 নম্বর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা হয় টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোম, TURNER, টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম হলে কি হবে, নারী দেহে কিন্নর স্বভাব, অর্থাৎ ফিমেল ট্রান্সজেন্ডার যেটাকে আমরা বলছি, ফিমেল ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে কি হয়, যেমন পুরুষের ক্ষেত্রে 23তম পেয়ারে একটা এক্স বৃদ্ধি পেয়েছিল, একটা ক্রোমোজোম বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এই রোগের ক্ষেত্রে 23তম ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম থাকবে, দুটোর জায়গায় একটা থাকবে। ওকে, তাই লিখো ফাউন্ড অনলি ইন ফিমেল, এটা ফিমেল দেহেই ফাউন্ড করা যায়। এখানে কি হয়, ইন দিস ডিজিজ
দেখো, in this disease female has female has one chromosome in 23rd pair ক্রোমোজোম, অর্থাৎ 23তম ক্রোমোজোমের মধ্যে একটা মাত্র কি থাকবে না, একটা মাত্র ক্রোমোজোম থাকবে। অর্থাৎ নর্মালি থাকার কথা ছিল এক্স এক্স, বাট এদের থাকবে এক্স, এদের থাকবে একটা মাত্র। তাহলে টার্নার সিনড্রোমে টোটাল ক্রোমোজোমের সংখ্যা কত হবে? 46টা থাকার কথা, একটা কম হবে, তার মানে 45টি। ঠিক আছে, 45টি ক্রোমোজোম থাকবে। তাহলে একটা ফিমেল বডিতে যখন টার্নার সিনড্রোম দেখা যায়, তাহলে তাদের ক্রোমোজোমের সংখ্যা কত হবে না 45টি। আর লিনফেল্টার সিনড্রোমে কত হবে না, লিনফেল্টার সিনড্রোমে হবে 47টি। এটা মাথায় রাখতে হবে। ওকে, চলো। এবং এটা লিখে রাখতে হবে যে এইখানে কি হয়, এটা হলে যেহেতু একটা যেহেতু একটা এক্স কমে গেল, এক্স নারীত্বের স্বভাবের জন্য দায়ী, তাহলে একটা এক্স কমে গেলে এদের মধ্যে কি হবে, মেল ক্যারেক্টারিস্টিক্স ফাউন্ড করা যাবে, মেল ক্যারেক্টারিস্টিক্স মেল ক্যারেক্টারিস্টিক্স ইন ফিমেল বডি, ইন ফিমেল বডি, ফিমেল বডিতে মেল ক্যারেক্টারিস্টিক্স পরিলক্ষিত হবে, এবং এরাও দে ডু নট পারফর্ম, এরাও রিপ্রোডাকশনে পারফরমেন্স করতে পারবে না। দে ডু নট পারফর্ম রিপ্রোডাকশন, এরাও রিপ্রোডাকশন করতে পারবে না। ওকে, ক্লিয়ার হলো, বোঝা গেল? ভেরি গুড। চলো, আমরা 4 নম্বর রোগ দেখছি, দ্যাট ইজ ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম, তো ডাউন সিনড্রোম হলে কি হয়? ডাউন সিনড্রোম হলে আমরা যদি দেখি ডরফিজম হয়, ডরফ হয়, অর্থাৎ বামন হয়ে যায়। বামন মানে বুঝি তো, ছোট ছোট মানুষ হয়ে যায়, ছোট ছোট ডরফ হয়। এটা কি করে হয়, কিভাবে হয়? শোনো, বিষয়টা হচ্ছে যে এইখানে ডাউন সিনড্রোম হলে আমাদের ক্রোমোজোমের যে 21তম যে ক্রোমোজোম রয়েছে, 21তম জোড়া, সেই 21তম পেয়ারে 3খানা ক্রোমোজোম ফাউন্ড করা যায়। তাহলে লেখো যে 3 chromosomes are found in 21st in 21st পেয়ার ক্রোমোজোম, অর্থাৎ 21তম ক্রোমোজোমের মধ্যে 3খানা ক্রোমোজোম পাওয়া যায়। নর্মালি ক্রোমোজোম থাকার কথা ছিল এক্স এক্স, কিন্তু এখানে ক্রোমোজোম থাকবে এই যে ট্রিপল এক্স ক্রোমোজোম থাকবে। কোথায় থাকবে? ইন 21st পেয়ার ক্রোমোজোম, 21st পেয়ারে। বোঝা গেল? এটা হলে কি হয়, এটা হলে মানুষের যে গ্রোথ, সেই গ্রোথটা ঠিক হয় না, যার কারণে সেটা ছোট হয়ে যায়, ডোয়ার্ফ হয়ে যায়। মানুষ হিউম্যান বিং বিকামস ডোয়ার্ফ। ওকে, চলো, এই জন্য এটাকে আরেকটা নামে বলা হয় যে ইট ইজ অলসো কল্ড ইট ইজ অলসো কল্ড 21st পেয়ার ট্রাইসমি, 21st পেয়ার ট্রাইসমি, 21st পেয়ার ট্রাইসমি, এই ডিজিজটাকে বলা হয় আর একটা নামে। এখানে কি হয়, হ্যাভিং দিস ডিজিজ this disease having this disease man becomes, ম্যান বলতে মানব জাতি, কিন্তু ম্যান মানে শুধু পুরুষ নয়, নারীরও হয়। তাহলে ম্যান বিকামস হোয়াট, ম্যান বিকামস ডর্ফ, ডর্ফ হয়ে যায়, বামন হয়ে যায়, DWARF। ওকে, চলো, লাস্ট একটা জন্মজাত রোগ আমরা দেখব, সেটাকে আমরা বলছি হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে পাটাও সিনড্রোম। পাটাও সিনড্রোম, পাটাও সিনড্রোম হলে কি হয় দেখো, পাটাও সিনড্রোম হলে যেটা হয় সেটা হচ্ছে মন্দবুদ্ধি, যেটা হয় তৈরি মন্দবুদ্ধি। মন্দবুদ্ধি মানে বুঝি, মন্দবুদ্ধি মানে যারা নির্বোধ হয়, যারা বেবোধ হয়, বোকা হয়, হ্যাঁ, এই সিনড্রোম হলে, অর্থাৎ বয়স তো বাড়বে, হ্যাঁ, তাহলে
ডাউন সিনড্রোমেও একটা কথা বলো দেখি, ডাউন সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা মোট কটা হবে? নর্মাল 46টি, ডাউন সিনড্রোম হলে যদি একটা বেড়ে যাচ্ছে 21তম পেয়ারে, তাহলে ওদেরও 47টি সংখ্যা হবে ক্রোমোজোমের। আর এই পাটাও সিনড্রোমে কি হবে, আমাদের ক্রোমোজোমের যে 13তম জোড়া না, সেই 13তম জোড়ায় দুটোর বদলে তিনখানা ক্রোমোজোম ফাইন্ড করা যায়। অর্থাৎ দেখো 3 chromosomes are found are found in 3 chromosomes are found in 13th pair 13th pair of chromosome। ক্রোমোজোমের যে 13তম জোড়া, সেইখানে আমরা দেখতে পাবো যে 3টি ক্রোমোজোম, অর্থাৎ নর্মালি থাকার কথা ছিল XX, কিন্তু সেখানে আছে XXX ইন 13th পেয়ার। 13th পেয়ার এইভাবে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে পাটাও সিনড্রোম নিচের কোনটি সঠিক, তাহলে লেখা হবে যে 13তম পেয়ারে 3টি ক্রোমোজোম থাকবে, 21তম পেয়ারে 3টি ক্রোমোজোম থাকবে, 15তম ক্রোমোজোমে 3টি ক্রোমোজোম থাকবে। তো সঠিক উত্তর হবে 13তম পেয়ারে 3টি ক্রোমোজোম থাকবে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? ওকে। এই জন্য এটাকে আরেকটা নামও বলা হচ্ছে, ইট ইজ অলসো কল্ড 13th পেয়ার ট্রাইসমি। 13th পেয়ার ট্রাইসমি এটাকে বলা হচ্ছে 13th পেয়ার ট্রাইসমি। ক্লিয়ার হলো? এটা বোঝা গেল? এটা দেখো, এই রোগ হলে কি হয়, এই রোগ হলে মানুষের মেন্টাল এবং মেন্টাল ডিসএবিলিটি তো থাকেই, আর মেন্টাল ডিসএবিলিটির সাথে ফিজিক্যাল কিছু ডিফেক্টসও থাকে। যেমন হাত পা ঠিকঠাকভাবে বড় হবে না, বা চোখের কোনো প্রবলেম থাকবে, বা ফেসের মানে বিকৃত মুখমণ্ডল তৈরি হবে। তো এরকম ঘটনাটা ঘটে। তাহলে এইখানে কি লিখবা, দেখো having this disease having this disease uh, men have men have severe intellectual disability intellectual এক মিনিট severe intellectual disabilities with physical defects with physical ডিফেক্টস। তাহলে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস এর সাথে ফিজিক্যাল ডিফেক্টসটাও কিন্তু এখানে সিভিয়ার ভাবে আমাদের এই সিনড্রোমে দেখতে পাবো। হ্যাঁ, যেটাকে আমরা মন্দবুদ্ধি বলি। আমরা দেখবো যে আমাদের জীবনকালে আমরা কয়েকজন মন্দবুদ্ধি মানুষকে নিশ্চিত রূপে দেখে থাকবো, যাদের তো পূর্ণাঙ্গ বয়স হয়েছে কিন্তু বুদ্ধিটা ঠিক হয়নি। তারা নিজেদের জামাটা নিজেরা পরতে পারে না, নিজেদের ভাতটা মাখিয়ে তারা খেতে পারে না। বুঝতে পারছো? মানে ইন্টেলেকচুয়াল দিক থেকে একদম শিশুর মতন একটা স্বভাব যাদের মধ্যে থাকে, ঠিক আছে না? কথাবার্তা ঠিকঠাক বলতে পারবে না, হ্যাঁ, বোকা বলদের মতন আচরণ করবে, ঠিক আছে? ওকে, গেল ভগবানের দেওয়া বিষয়গুলো। এই জন্য ডিউরিং প্রেগনেন্সি মাতা পিতাকে খুব সতর্ক থাকতে হবে, ডক্টরস অ্যাডভাইস নিতে হবে। বর্তমান যুগে এতটাই মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে যে বিভিন্ন ধরনের টেস্ট সব অ্যাভেলেবল থাকে। এই জন্য ডিউরিং প্রেগনেন্সি ডাক্তারবাবুকে বারবার আগ্রহ করা, বলা যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এটা একবার চেক করে নেওয়া, আর বাকিটা তো ভগবানের হাতে, তাই না? তো এই সমস্ত ডিজিজগুলো যাদের রয়েছে, সেই সমস্ত শিশুদের আমরা কি বলে থাকি না, স্পেশাল চাইল্ড বলে থাকি। ওকে, স্পেশাল চাইল্ড কেন? কারণ তারা নর্মাল নয়, তাদের প্রতি আমাদের একটু বিশেষ দৃষ্টি দিতে হবে। মনে রাখবে, এই পৃথিবী সকলের জন্য, এই পৃথিবী সকলের জন্য। এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে, তার আমার যেমন বেঁচে থাকার অধিকার আছে, তারও সমানভাবে বেঁচে থাকার আছে। একটা কীট পতঙ্গ হলেও তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। ওকে, ভেরি গুড। সো এই জায়গা থেকে যেন আমরা মানুষ, আমাদের মধ্যে যাতে কোনো ধরনের ডিসক্রিমিনেশন এটা ক্রিয়েট না হয়। আমরা যারা সুস্থ স্বাভাবিক,
আমাদের সহানুভূতির দৃষ্টি আরো বেশি হওয়া উচিত যারা স্পেশাল তাদের প্রতি, ঠিক না? অনেক সময় আমরা যখন ট্রেনে বা বাসে যখন আমরা ভ্রমণ করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই সহানুভূতিটার অনেকটা অভাব আমরা দেখতে পাই। বিশেষ করে লোকাল ট্রেনগুলোতে, যেখানে গেটের পাশে, ট্রেনে উঠেই গেটের পাশে যে সিটগুলো থাকে সেগুলো দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য থাকে, অর্থাৎ স্পেশাল যারা সিটিজেন তাদের জন্য থাকে। স্পেশাল ইন দ্য সেন্স যারা ফিজিক্যালি বা মেন্টালি স্পেশাল তাদের কথা বলছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই সিটগুলোতে তাদের জায়গা হয় না। সো এইটুকুন মানবিক আমাদের হওয়া উচিত বলে আমরা মনে করি। তাহলে কনজেনিটাল ডিজিজ অর্থাৎ জন্মজাত রোগের মধ্যে এই 5টি রোগ বারবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, তাই আমরা এগুলো দেখে নিলাম। এবার আমরা আলোচনায় আসবো কি না, নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে, অর্থাৎ অ্যাকোয়ার্ড ডিজিজের মধ্যে এবার আমরা প্রবেশ করব। অ্যাকোয়ার্ড ডিজিজের মধ্যে এবার আমরা প্রবেশ করব। অ্যাকোয়ার্ড ডিজিজকে, অ্যাকোয়ার্ড ডিজিজ, তাহলে হাতা হেডিং লাগাও, অ্যাকোয়ার্ড ডিজিজেস। অ্যাকোয়ার্ড ডিজিজেস, এই অ্যাকোয়ার্ড ডিজিজের মধ্যে সবার প্রথম আমরা আলোচনা করব কাকে নিয়ে, না নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে, অসংক্রামক রোগকে নিয়ে। চলো, নন কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজেস, অসংক্রামক রোগ লেখো, অসংক্রামক রোগ। অসংক্রামক রোগ নিয়ে আলোচনা করব আমরা এখন, যেগুলো সংক্রামক নয়, যেগুলো ছোঁয়াচে রোগ নয়। ওকে, আচ্ছা একটা কথা আমি এখানে বলি, আমরা যখন নন কমিউনিকেবল ডিজিজের কথা বলছি, নন কমিউনিকেবল ডিজিজকে না আমরা কতগুলো ভাগে ভাগ করে আলোচনা করব, ঠিক আছে? নন কমিউনিকেবল ডিজিজগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করে আলোচনা করব। যেমন এক এক করে যদি আমি লিখতে থাকি, সবার প্রথমে নন কমিউনিকেবল ডিজিজ আমরা দেখব যে ডেফিসিয়েন্সি ডিজিজেস, অর্থাৎ যখন আমাদের মধ্যে কোনো ভিটামিনসের, কোনো মিনারেলসের, আহ, আহ, কোনো মিনারেলসের যদি অভাব হয়, তাহলে ডেফিসিয়েন্সি হয়, তাহলে যে রোগগুলো আমাদের হয়, তাহলে একটা লেখো ডেফিসিয়েন্সি ডিজিজ। নিউট্রিয়েন্টস কোনো নিউট্রিয়েন্টস যদি আমাদের শরীরে কম আসে, তাহলে যে ডিজিজগুলো হয় ডেফিসিয়েন্সি, সেগুলোকে বলা হয় ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি ডিজিজেস, ডেফিসিয়েন্সি ডিজিজেস। এটা একটা গেল। দুই, আমরা আলোচনা করব অ্যালার্জিক ডিজিজেস। কিছু কিছু রোগ আছে যেটা অ্যালার্জিক ডিজিজ আছে। তারপরে আছে ডিজিজেস, তারপরে আছে কিনা ক্যান্সার, ক্যান্সার রয়েছে। তারপর রয়েছে কি কিছু জেনেটিক ডিজিজ আছে, জেনেটিক ডিজিজেস। আর কি রয়েছে বলো? আর রয়েছে হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজেস, ডিজেনারেটিভ, ডিজেনারেটিভ ডিজিজেস। ডিজেনারেটিভ ডিজিজ অর্থ কি, যেটা বয়সের সাথে সাথে ধীরে ধীরে আমাদের মধ্যে হয়, যা ডিজেনারেট হয়, ধ্বংস হতে থাকে, এইভাবে আমাদের রোগটা শরীরে আসে। তাহলে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা ডেফিসিয়েন্সি ডিজিজ দেখব, অ্যালার্জিক ডিজিজ দেখব, ক্যান্সার দেখব, জেনেটিক ডিজিজ দেখব, আর ডিজেনারেটিভ ডিজিজ দেখব। ওকে, ভেরি গুড। চলো, তাহলে এবার আমরা খাতার মধ্যে এটাকে হেডিং লাগাবো, ঠিক? তাহলে এটা মুছে দিই। বেশ, চলো খাতার মধ্যে হেডিং লাগাও যে ডেফিসিয়েন্সি ডিজিজেস, ডেফিসিয়েন্সি ডিজিজেস, ডেফিসিয়েন্সি ডিজিজেস। ডেফিসিয়েন্সি ডিজিজের মধ্যে দেখো যেগুলো নিউট্রিয়েন্টস এর অভাবে হয়, তাহলে লিখো caused by deficiencies of nutrients,
নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সির ফলে এই রোগগুলো হয়। যেমন আমরা ভিটামিনের কথা যদি বলি, হুম, যেমন এক ধারে আমরা ভিটামিন লিখব, এক ধারে আমরা লিখব এই ভিটামিনের কেমিক্যাল নেম, তাহলে একবারে এটা আমাদের প্রস্তুত হয়ে যাবে। আর একটা জায়গায় লিখব ডিজিজ, ঠিক আছে। যেমন সবার প্রথমে ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, রেটিনল বা এটাকে রেটিনল বা এটাকে আমরা রেটিনোইক অ্যাসিডও বলে থাকি। রেটিনোইক অ্যাসিড, রেটিনোইক অ্যাসিডও বলে থাকি। তাহলে ভিটামিন এ এর যদি অভাব হয় তাহলে আমাদের কি হবে? দুটো রোগ হবে। একটা হবে নাইট ব্লাইন্ডনেস, নাইট ব্লাইন্ডনেস, রাতকানা বা রাত অন্ধত্ব। আর একটা হবে কি? কেরাটোমেলাসিয়া। দেখো, কেরাটোমেলাসিয়া, কেরাটোমেলাসিয়া, এই দুটো রোগ হবে ভিটামিন এর অভাবে। এবার আসো ভিটামিন ডি, ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, ক্যালসিফেরল। এই ক্যালসিফেরলের অভাবে কি রোগ হবে? দুটো রোগ হবে, একটা হচ্ছে রিকেটস, আমরা যেহেতু এগুলো পড়ে এসছি সব, তো রিকেটস। আর একটা রোগ কি হবে? আসতে হবে অস্টিওমেলাসিয়া, অস্টিওমেলাসিয়া, এই দুটো ডিজিজ হবে। তারপর হবে ভিটামিন ই, ভিটামিন ই, ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, টোকোফেরল। টোকোফেরল ডিজিজ হলে কি হয়? এটাকে বলা হয় অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়, ঠিক আছে। অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন, কারণ এটা মানুষের বন্ধ্যাত্ব, হ্যাঁ, এটাকে ইয়ে করে, ঠিক আছে। সো এটাকে এই জন্য বলা হয় কি না? অ্যান্টি স্টেরিলিটি, অ্যান্টি স্টেরিলিটি, অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন এটাকে বলা হয়, যা স্টেরিলিটিটাকে, বন্ধ্যাত্বকে নির্মূল করে। বন্ধ্যাত্ব, বন্ধ্যাত্ব, বঞ্জপন হিন্দিতে বলে। একটা হচ্ছে ভিটামিন কে, ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, ফাইলোকুইনন। এই ফাইলোকুইননের অভাবে কি হয়? রাজরোগ হয়, হ্যাঁ, হ্যামোফিলিয়া হয়, ব্লাড হ্যামারেজ যেটাকে বলি আমরা, হ্যামোফিলিয়া, হ্যামোফিলিয়া বা ব্লিডিং ডাইথেসিয়া বা ব্লিডিং ডায়াথেসিস, ব্লিডিং ডায়াথেসিস, এই ডিজিজটা হয়ে থাকে। এবার দেখো, যে যে ভিটামিনগুলো, এটা তো বললাম এডিই কে, এটা গেল কি সলিউবল না ফ্যাট সলিউবল ভিটামিনস, ফ্যাট সলিউবল ভিটামিনস বললাম। এবার ওয়াটার সলিউবল ভিটামিনস দেখি, ভিটামিন বি এর কটা আর সি এর কটা। আচ্ছা, তাহলে এখানে কি মুছে দেবো? ওকে, যাই হোক, আমি তো রেকর্ড করছি, সো মুছেই দিই। হুম, চলো এবার ভিটামিন সলিউবল ইন ওয়াটার, ভিটামিন সলিউবল ইন ওয়াটার, ওয়াটারে সলিউবল ভিটামিনগুলোকে এবার দেখবো আমরা। যেমন নাম্বার ওয়ান, একই সিরিজ, তোমাদের কিন্তু সিরিজ একই থাকবে। ভিটামিনের নাম লিখবো আগে, তারপর কেমিক্যাল নেম, তারপর রোগের নাম। যেমন ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি ওয়ান, এই ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি? ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন বা থাইমিন, যাই বলো না কেন, থিয়ামিন বা থাইমিন, থাইমিন যাই বলো না কেন, দুটোই, থিয়ামিন বা থাইমিন। এর অভাবে কি রোগ হয় না? বেরি বেরি রোগ হয়, বেরি বেরি, বেরি বেরি ডিজিজটা হয়। দুই হচ্ছে ভিটামিন বি টু, ভিটামিন বি টু, ভিটামিন বি টু রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিনের অভাবে কি হয়?
না, রাইবোফ্লাভিনের অভাবে হয় হচ্ছে অ্যারাইবোফ্ল্যানোসিস, অ্যারাইবোফ্ল্যানোসিস, অ্যারাইবোফ্ল্যানোসিস। এই অ্যারাইবোফ্ল্যাভিনোসিস, সরি, 1 মিনিট দাঁড়াও, অ্যারাইবোফ্ল্যাভিনোসিস, ফ্ল্যাভিনোসিস, এটা হয়। 3 নম্বর হচ্ছে ভিটামিন বি 3। ভিটামিন বি 3, ভিটামিন বি 3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন বা নিয়াসিনামাইড, নিয়াসিন বা নিয়াসিনামাইড, নিয়াসিনামাইড। এটা, এটার জন্য কি রোগ হয় না, প্যালেগ্রা রোগ হয়, প্যালেগ্রা, এই ডিজিজটা হয়। তারপর হচ্ছে ভিটামিন বি 5, ভিটামিন বি 5, বি 5, সরি, ভিটামিন বি 5, ভিটামিন বি 5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিডের অভাবে কি রোগ হয় না, প্যারেস্থেসিয়া হয়, প্যারেস্থেসিয়া, এই ডিজিজটা হয়। তারপর 5 নম্বর হচ্ছে ভিটামিন বি 6, ভিটামিন বি 6, ভিটামিন বি 6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন, পাইরিডক্সিন। পাইরিডক্সিনের অভাবে কি হয় না, অ্যানিমিয়া রোগ হয়, হ্যাঁ, অ্যানিমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, এই রোগটা অ্যানিমিয়া, অ্যানিমিয়া পেরিফেরাল, অ্যানিমিয়া পেরিফেরাল নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি, এটা। 6 নম্বর হচ্ছে ভিটামিন বি 7, ভিটামিন বি 7, ভিটামিন বি 7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন, বায়োটিন। বায়োটিনের অভাবে কি হয় না, ডার্মাটাইটিস রোগ হয়, ডার্মাটাইটিস, ডার্মাটাইটিস রোগ হয়। 7 নম্বর হচ্ছে ভিটামিন বি 9, ভিটামিন বি 9, ভিটামিন বি 9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড, যা আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে, ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিড না হলে কি হবে, নিউরাল টিউব ডিফেক্টস হবে, হুম, নিউরাল টিউব ডিফেক্টস, নিউরাল টিউব ডিফেক্টস, এটা হবে। 8 নম্বর হচ্ছে ভিটামিন বি 12, ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবালামিন, সাইনোকোবালামিন, সাইনোকোবালামিন। সাইনোকোবালামিন হচ্ছে, হ্যাঁ, এটা কি হবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে, রোগটা হবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এই রোগটা হবে। 9 নম্বরে আছে ভিটামিন সি, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিড এর অভাবে কি হবে, স্কারভি, স্কারভি, স্কারভি ডিজিজ হবে, ওকে, স্কারভি ডিজিজ হবে, গেল। এবার কিছু কিছু মিনারেলসের ডিফেক্ট, কিছু কিছু মিনারেলস যদি আমাদের শরীরে কম হয় বা ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কি হবে, চলো সেটাও দেখা যাক। দেখো, যে হেডিং লাগাও, আহ, যৌগ, কম্পাউন্ড লেখো, কম্পাউন্ড ডেফিসিয়েন্সি, কম্পাউন্ড ডেফিসিয়েন্সি, কম্পাউন্ড ডেফিসিয়েন্সি হলে কি হবে, সবার প্রথমে তো আমরা বলবো ক্যালসিয়াম। যদি আমাদের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়, ক্যালসিয়ামের ঘাটতি হয়, সেটা তাহলে কি হবে, তাহলে প্রথম হবে ব্রিটল বোনস, অর্থাৎ ভঙ্গুর হাড়, ব্রিটল বোনস,
হাড়গুলো ভঙ্গুর হয়ে যাবে, নরম হয়ে যাবে। হ্যাঁ, এক্সেসিভ ব্লিডিং হবে, এক্সেসিভ ব্লিডিং হবে, কারণ আমরা জানি রক্ত জমাট বাঁধতে ক্যালসিয়ামের একটি ভূমিকা আছে। তারপরে তোমার মাসেল যেটা আছে, আমাদের মাসকুলার যে মুভমেন্ট হয়, সেই মাসকুলার মুভমেন্টটা খারাপ হয়ে যাবে, অর্থাৎ ব্যাড মাসকুলার মুভমেন্ট, আমাদের মাসকুলার যে মুভমেন্ট সেটা খারাপ হয়ে যাবে। তারপর আসো ফসফরাস। ফসফরাস, ফসফরাস, তো ফসফরাসের অভাবে কি হবে, আমাদের যে দাঁত, হাড়, এগুলো খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাড বোনস আর ব্যাড টিথস, ব্যাড বোন আর ব্যাড টিথ। ওকে, আয়রনের ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে কি হবে, আয়রনের ডেফিসিয়েন্সি হলে আমাদের আরবিসি, হুম, হ্যাঁ, অভাব হয়ে যাবে, তাহলে অ্যানিমিয়া রোগ হবে, অর্থাৎ ল্যাক অফ আরবিসি। আরবিসি কমে যাবে, কারণ আয়রন দিয়ে হ্যামোগ্লোবিন তৈরি হয়, আরবিসির মধ্যে হ্যামোগ্লোবিন থাকে। তাহলে যদি আরবিসি কমে যায় তাহলে কি হবে, রক্ত অল্পতা রোগ হবে, অ্যানিমিয়া রোগ হবে। তারপর আছে আয়োডিন। হ্যাঁ, আয়োডিন, আয়োডিন যদি হয় তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাক কাজ করবে না, থাইরয়েড গ্ল্যান্ডের কি হবে, সোয়েলিং হবে, যেটাকে আমরা বলি গয়টার, বা বাংলায় বলে গলগণ্ড রোগ হবে আয়োডিনের ডেফিসিয়েন্সি হলে। ওকে, তারপর কি হবে, কপার আছে, তারপর কপার, কপারের অভাব হলে কি হবে, আমাদের খিদে কমে যাবে। হ্যাঁ, আমাদের যে দেহের গ্রোথ, সেই গ্রোথ বাধাপ্রাপ্ত হবে। লেখো লো অ্যাপেটাইট, লো অ্যাপেটাইট, খিদে কমে যাবে, মানে খিদে মন্দা, লো অ্যাপেটাইটের বাংলা হচ্ছে খিদে মন্দা রোগ, খিদে মন্দা, অর্থাৎ রোগ, খিদে কমে যাবে। আর যার জন্য আমাদের রিটার্ডেড গ্রোথ, আমাদের গ্রোথ রিটার্ডেড হবে। হ্যাঁ, দেহের গ্রোথ ঠিকঠাক হবে না। তারপর হচ্ছে জিঙ্ক, জিঙ্ক, জিঙ্ক যদি আমাদের অভাব হয় তাহলে জিঙ্কের জন্য ডাইজেশিয়া হয়, স্বাদ বুঝতে পারবো না আমরা খাবারে, ডাইজেসিয়া রোগটা হবে। ওকে, এই গেল, এই হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজের মধ্যে এই বিষয়গুলোকে আমরা এখানে দেখলাম, যে এই সমস্ত হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজ। এবার আমরা দেখব যে একটা ক্লাসে টোটাল রোগগুলোকে কমপ্লিট করা তো একটু চাপ হয়ে যাচ্ছে, চলো দেখা যাক যতদূর পারা যায়। ঠিক আছে, চলো। এরপর খাতার মধ্যে হেডিং লাগাও অ্যালার্জিক ডিজিজ। অ্যালার্জিক ডিজিজ, অ্যালার্জিক ডিজিজ বলতে কি, when our body reacts differently for different types of substances, then it is called allergic reaction. Actually, যখন আমাদের শরীরে অ্যালার্জির একটা কারণ আমি পড়িয়েছিলাম তোমাদের, জন্মের পর থেকে আমাদের শরীরের মধ্যে যে ডিফেন্স সিস্টেম আছে সেটা হচ্ছে ডব্লিউবিসি হ্যান্ডেল করে। আমাদের রক্তের তিনটি সেলস রয়েছে, সেই তিনটি সেলসের মধ্যে ডব্লিউবিসি রয়েছে একটা, হোয়াইট ব্লাড কর্পাসলস, তাদের কাজ হচ্ছে ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করা। তো সেই ডিফেন্স সিস্টেমের মধ্যে এদের একটা দায়িত্ব দেওয়া আছে, যে ভাই তুমি শরীরের মধ্যে এই এই উপাদানগুলো এই শরীরের জন্য ঠিক, আর এই উপাদানগুলো এই জন্য শরীরের জন্য ঠিক নয়। এবার মনে করো আমাদের শরীরের অপরিচিত কোনো জিনিস যদি আমাদের শরীরে প্রবেশ করে, তখনই ওরা মনে করে যে এটা শত্রু, আর তাকে যখন ধ্বংস করতে যায় তখন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রিয়াকশন তৈরি হয়, আর সেটাকেই বলা হয় হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। তাহলে এটা লিখে রাখো যে when our body, when our body reacts differently, when our body reacts differently for
different types of substances, then it is called ভিন্ন ভিন্ন বস্তুর জন্য ভিন্ন ভিন্ন রিয়াকশন যখনই আমাদের শরীর করে তখন সেটা অ্যালার্জিক রিয়াকশন হয়, দেন ইট ইজ কল্ড অ্যালার্জিক রিয়াকশন, অ্যালার্জিক ও রিয়াকশন। এবং মনে রাখবে অ্যালার্জির কোনো ট্রিটমেন্ট হয় না, এই অ্যালার্জির প্রভাবটাকে কমানো হয়, হ্যাঁ, যে মেডিসিনের মাধ্যমে, সেটা সেট্রিজিন বা লিভোসেট্রিজিন, হ্যাঁ, এটার মাধ্যমে কমানো হয়, বাট এটার কোনো পারফেক্টলি কিওর এই বিষয়টা নেই, অ্যালোপ্যাথিতে নেই। হ্যাঁ, তবে আয়ুর্বেদ এটা বলে যে আয়ুর্বেদের কাছে এর ট্রিটমেন্ট আছে, বাট অ্যালোপ্যাথির কাছে এর কোনো ট্রিটমেন্ট নেই। তাহলে লিখে রাখো যে দেয়ার ইজ নো কিওর ফর অ্যালার্জি, অ্যালার্জির জন্য কোনো কিওর নেই। অ্যালার্জির জন্য যে মেডিসিন ইউজ করা হয় সেটা হচ্ছে সেট্রিজিন, সেট্রিজিন বা এর সাথে লিভোসেট্রিজিন, 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 সেট্রিজিন বা লিভোসেট্রিজিন এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করা হয় অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? বেশ, শোনো, আজকের এই একটা ক্লাসে আমি চাইছিলাম কমপ্লিট করতে, কিন্তু এটা ক্লাস কমপ্লিট হবে না। সো আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। আমরা নেক্সট ক্লাসে এটাকে আমরা কমপ্লিট করব। নেক্সট ক্লাসে রিমেইনিং পার্টগুলোকে কমপ্লিট করব। তারপর রিপ্রোডাকশন সিস্টেমটা পড়লেই মোটামুটি আমাদের কিন্তু আম, এই বায়োলজিটা শেষ হবে, তারপর আমরা বোটানিটা পড়তে পারবো, জুলজি শেষ হয়ে যাবে, বোটানিটা পড়তে পারবো। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম।